মা তুমি আমাকে সাজিয়ে দেবে, কিন্তু কেন? আমিরা বেগম ভ্রু কুঁচকে বললেন। এত প্রশ্ন না করে যা যা করতে বলেছি তাই তাই কর। মিথি বোকা বোকা চোখে কিছুক্ষণ মায়ের দিকে চেয়ে থেকে খাবার টেবিলে গেল। কিছু একটা চলছে তার অগোচরে। কাল নেহাও কি সারপ্রাইজের কথা বলছিল, আজ মাও আবার বলছে স্পেশাল মেহমান আসবে। ব্যাপার কি কি চলছে ওদের মাথায়? আমিরা বেগম খুব যত্ন সহকারে মিথিকে সাজিয়ে দিলেন। তার একটা লাল কাতান শাড়ি আছে যেটা মিথির খুব প্রিয়। সেই শাড়িটাই আজ তিনি মিথিকে পরিয়ে দিয়েছে। মিথি এখনও কিছু বুঝে উঠতে পারছে না তার সাথে কি হচ্ছে, তবে মনের ভেতর একটা সূক্ষ্ম আতঙ্ক কাজ করছে তার। সাধারণত মায়ের পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়ার জন্য মেয়েদের এইভাবে সাজায়, কিন্তু মা তো বলেছেই রাজীব স্যারের মার এই বিয়েতে মত নেই। তারা তো কোনোভাবেই তাকে দেখতে আসতে পারে না। তবে কে? বিরাট এক প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর এখন হাজার চেষ্টা করেও মিথি খুঁজে পাবে না। মিথি সন্দিহান দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। তিনি মিথির কুঁচি ঠিক করতে ব্যস্ত। কুঁচিগুলো ঠিক করে উপরে তাকাতে দেখলেও মিথি সরু চোখে তার দিকে তাকিয়ে আছে। তিনি মুচকি হেসে মিথির গালে হাত রেখে বললেন, কি রে, এভাবে কি দেখছিস? মিথি গম্ভীর সুরে বলল, মা তোমার হাব ভাব আমার ভালো ঠেকছে না। হঠাৎ কি হয়েছে বলো তো? আমাকে এত তোড়জোড় করে শাড়ি পরাচ্ছ কেন? কারা আসছে? মিথির মা আলতো হেসে শাড়ির আঁচলটা টেনে মিথির মাথায় ঘোমটা দিলেন। তারপর বললেন, এত অধৈর্য হলে কি করে হবে রে মা? জানো তো সবুরে মেওয়া ফলে, তাই সবুর করো, সময় হলে সব জানতে পারবে। কিন্তু এই সবুরটাই যে মিথির মাঝে নেই। মন তো তার অস্থির, হাজারো চিন্তা তার মস্তিষ্কে প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে। এই সময় নেহাটাও ফোন ধরছে না। এতে তো তার দুশ্চিন্তা আরও বেড়েছে, কিন্তু করার মতো কিছু খুঁজে পাচ্ছে না সে। এমন কোনো উপায়ও আওড়াতে পারছে না যেটা দিয়ে নিমেষেই সে সব কিছু বুঝে ফেলবে। মিথিকে বিছানায় বসিয়ে দিয়ে আমিরা বেগম গেলেন রান্নাঘরে। মিথি বসে বসে ফোন ঘাটে। অনেকটা সময় পার হয়। মিথির গভীর দৃষ্টি যখন মোবাইলের স্ক্রিনে, সেই সময় তাদের দরজার বেলটা বেজে ওঠে। আতাউর সাহেব গিয়ে দরজা খুললেন। এই স্পেশাল মেহমান চলে এসেছে। মিথি দরজার সামনে গিয়ে উঁকি দিতে যাবে, ঠিক তখনই তার মা তাকে ঠেলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। মিথি ভ্রু কুঁচকে পড়ল। মা কারা এসেছে? স্পেশাল মেহমান বলেই মুচকে হাসলেন আমিরা বেগম। মিথি বিরক্ত হলো, এবার বলল, কারা স্পেশাল মেহমান বলো তো? আমি বরং গিয়ে একটু দেখে আসি। এই বলে মিথি উঠতে নিলেই তার মা তাকে আবারও জোর করে বসিয়ে দেয়। কিছুটা ধমকের সুরে তিনি তখন বললেন, একদম উঠবি না, বললাম তো সব দেখতে পারবি। এত অস্থির হচ্ছিস কেন? চুপচাপ এখানে বসে থাক, আমি এসে তোকে ওই রুমে নিয়ে যাব। ততক্ষণে এক চুলও যেন জায়গা থেকে নড়া না হয়। এই বলে আমিরা বেগম রুম থেকে বেরিয়ে গেলেন। আর মিথি অসহায় হয়ে বসেই রইল। কি জানি তার সাথে কি হতে চলেছে। অনেকক্ষণ পর আমিরা বেগম এলেন। তিনি আস্তে করে মিথির পাশে বসে বললেন, শোন মা, ভেতরে গিয়ে সালাম দিবি, তারপর চুপচাপ একটা চেয়ারে বসবি, আর ওনারা যে যে প্রশ্ন করবে তার ঠিক ঠিক জবাব দিবি। কোনো দস্যিপনা যেন না হয়, বুঝেছিস? এবার মিথি সিওর হয়ে যায় সে নির্ঘাত তাকে দেখতে এসেছে। ঘাবড়ে যায় সে। কারা এলো? মা তো বলেছিল নৈরিতি আমাকে বিয়ে করবে, তবে কি নৈরিত? কিন্তু এমন হলে তো সে অবশ্যই আগে থেকে সব জানতে পারত। নেহা তো অবশ্যই তাকে সব কিছু বলতো। তবে মিথি এবার কাঁদো কাঁদো মুখে বলে, মা কারা এসেছে বলো না। চল, এখনই দেখতে পাবি। কিন্তু মা। কোনো কিন্তু না, চুপচাপ আমার সাথে আয়। মিথি বুঝে উঠতে পারে না কি করবে। সে ভয়ে ভয়ে মায়ের সাথে সাথে লিভিং রুমে যায়। তার দৃষ্টি নিমজ্জিত। সামনের মানুষগুলোর দিকে তাকানোর সাহস পাচ্ছে না সে। কাঁপা কাঁপা সুরে সালাম দিল। সালামের জবাবের সুরে শুনতে পেল একটা গম্ভীর মহিলা কণ্ঠ। আমিরা বেগম মিথিকে একটা চেয়ারে বসালেন। সে এখনও নিচের দিকে তাকিয়ে আছে। সামনের মানুষগুলোর পা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না তার। হঠাৎ তার চোখ আটকে যায় একজোড়া উজ্জ্বল ফর্সা রঙের পায়ের উপর। চার কনিষ্ঠ আঙুলটা সিলভার রঙের একটা রিং পরা। মিথির মনে হয় সে এই সেম রিংটা আগে কোথাও দেখেছে অন্য কারোর পায়ে। বেশি সময় নেয়নি এটা মনে হতে যে সে এই রিংটা নেহার পায়েও দেখেছে। মিঠি তখন ফট করেই সে পা জোড়ার অধিকারী মানুষটার দিকে তাকায়। চেঁচিয়ে উঠে বলে, তুই তুই এইভাবে এখানে? মিঠি কথা বলতে বলতে আশেপাশে তাকালো। দেখলো নেহার পাশেই নৈরিত বসা, ফর্মাল ড্রেস আপ তার। আর অন্য একটা সোফাতে নৈরিতের আম্মু বসা। কিছুক্ষণের জন্য যেন মিথির মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। সে অবাক চোখে মানুষগুলোকে দেখে।
নেহা নাক মুখ কুঁচকে বলে, এই মেয়েকে জীবনেও আমি আমার ভাইয়ের বউ বানাবো না, যার মধ্যে ন্যূনতম কোনো ভদ্রতা নেই। প্রথম দেখাতেই নিজের হবু ননদের সাথে তুই তুকারি শুরু করেছে। কি সাংঘাতিক মেয়ে! না না, এই মেয়েকে বাড়ির বউ করা যাবে না। ভাই তুই চিন্তা করিস না, আমরা তোর জন্য আরো ভালো মেয়ে দেখব। নেহার কথা শুনে সকলেই হেসে ওঠে। মিঠি ক্রুদ্ধ দৃষ্টিতে নেহার দিকে তাকায়। নেহা দুই ভ্রু নাচিয়ে বলে, কেমন দিলাম সারপ্রাইজটা? মিঠির এখনো যেন কিছু বিশ্বাস হচ্ছে না। তবে কি নৈরিতের সাথে তার বিয়ে ঠিক হতে যাচ্ছে? সিরিয়াসলি? মিঠি এবার লজ্জায় মাথা নুইয়ে ফেলে। নৈরিতের মা বলল, আমার তো মিথিলামাকে আগে থেকেই পছন্দ, এখন শুধু বিয়ে পড়ানোটাই বাকি। এখন আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। নেহা বলে উঠল, আরে দাঁড়াও দাঁড়াও মা, এইভাবে মেয়ে পছন্দ হয়ে গেল কি করে? আমাদের আগে চেক করতে হবে না যে মেয়ে আসলেই সব দিক দিয়ে পারফেক্ট কিনা? তারপর সে মিঠির দিকে তাকিয়ে পড়ল। এই মেয়ে, তোমার দাঁতগুলো একটু দেখাও তো। মিঠি রাগি লুকে নেহার দিকে তাকালো। নেহা ভ্রু কুঁচকে বলল, ওভাবে তাকাচ্ছ কেন? তোমাকে ভাইয়ের বউ বানাবো তো একটু দেখে নিতে হবে না? দেখি দেখি, তোমার দাঁত দেখাও, তারপর চুল দেখাবা, তারপর একটু হেঁটে দেখাবা। আর কি কি রান্না জানো বলো তো? আদেও কিছু জানো নাকি একেবারে অকর্ম? মিঠি দাঁতে দাঁত চেপে নেহার দিকে তাকায়। অগ্নি চোখে তাকে হুমকি দেয়, হ্যাকা পেলেই তার জান শেষ। নেহা তাকে চোখ মারে। মিঠি নাকের পাল্লা ফুলিয়ে বলে, এত কিছু দেখে নিয়ে যাওয়ার চেয়ে ভালো অনলাইন থেকে একটা বউ অর্ডার করে ফেলেন, তাহলে আর এত ঝামেলা পোহাতে হবে না। ও ভালো আইডিয়া দিয়েছো তো। এই ভাই, অনলাইন থেকে একটা বউ অর্ডার করব নাকি এনাকেই হলে চলবে? নৈরি স্মিত হেসে বলে, ইনি হলেই চলবে। নেহা দাঁত কেলিয়ে হাসে। বাকি সবাইও মুচকি হাসে। মিঠি মাথা নিচু করে ফেলে, চোখ বুজে একটা নিঃশ্বাস নেয়। মনটা প্রশান্তিতে ভরপুর। এই তো তার ভালোবাসা তার খুব কাছে, হাত বাড়লেই ছুঁতে পারবে। মিঠি আর নৈরিত অন্য রুমে, লিভিং রুমে বড়রা কথা বলছে। নৈরিত মিঠি টেবিলটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সেই উপন্যাসের বইটা দেখছে, আর মিঠি বিছানায় বসে বসে নৈরিতকে আর চোখে খেয়াল করছে। কিছুটা সময় পর নৈরিত বইটা বন্ধ করলো, তারপর মিঠির পাশে গিয়ে বসলো। চুলগুলোতে একটু হাত বুলিয়ে দিয়ে মিঠির দিকে তাকালো। হুট করেই বলল, সুন্দর লাগছে। মিঠির গালগুলো লজ্জায় লাল হইল। লজ্জাপতি গাছের মতো আরও কিছুটা নুইয়ে পড়ে সে। নৈরিত হাসল, বলল, যেই মেয়ে সামান্য প্রশংসা শুনে এমন লজ্জায় লাল হতে পারে, সেই মেয়ে আবার মনে মনে মা হওয়ার প্ল্যানিংও করে ফেলেছে। হাউ! মিঠি বাঁকা চোখে নৈরিতের দিকে তাকায়। মারাত্মক অসভ্য ছেলে। এই এক কথা নিয়ে এখনও তাকে জ্বালিয়ে যাচ্ছে, আর হয়তো ভবিষ্যতেও তাকে জ্বালাবে। মিঠি চোখ মুখ কুঁচকে নিচের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ কি ভেবে নৈরিতকে বলল, হঠাৎ আবার বিয়ে করতে চাইছেন কেন? আমাকে না আপনার পছন্দ না? নৈরিত বাঁকা হেসে বলল, তোমাকে পছন্দ না ঠিকই, কিন্তু তোমার ইচ্ছের কথা শোনার পর থেকেই না শুধু মনে হচ্ছে তোমার এই ইচ্ছেটা আমার পূরণ করা উচিত। বেশি কিছু না তো, মাই তো হতে চেয়েছো, এটা আর এমন কি বড় ব্যাপার? তাই আর কি বলতে পারো, এই জন্যই এই বিয়েটাতে মত দিয়েছি। সিরিয়াসলি? এই অসভ্য মানুষটা তাকে মা বানানোর জন্য বিয়ে করছে? ও আল্লাহ! মিঠি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। কবে জানে এর কথাবার্তা শুনে আর তার দম বেরিয়ে যায়, এক আল্লাহই জানে। সব কিছু যখন ঠিকঠাক, তখন আর অপেক্ষা করে কি হবে? আজই বরং ওদের কাবিনটাও করে ফেলি। কি বলেন ভাই? আতাউল সাহেব খুশিতে ঝলমলিয়ে উঠলেন কথাটা শুনে। বললেন, অবশ্যই অবশ্যই আপা, আমার তো কোনো আপত্তি নেই, তবে আমাদের ছেলে মেয়ের সিদ্ধান্তটাও তো জানতে হবে। নেহামা, যাও তো ওদের একটু এই রুমে নিয়ে আসো। ঠিক আছে আঙ্কেল, যাচ্ছি। নেহা মিঠির রুমে গেল। নেহাকে দেখা মাত্রই মিঠি ছুটে গিয়ে তার হাতটা চেপে ধরল। কর্কশ গলায় বলল, খুব বড় বড় কথা বলছিলি তাই না কুত্তি? এক আছাড় মেরে তোকে চ্যাপ্টা বানিয়ে ফেলবো। অসভ্য কোথাকার, কিছু কিছু বলেনি আমাকে, আর আমি এদিকে টেনশন করতে করতে শেষ। নেহা দাঁত বের করে হাসলো, বলল, আগে থেকে বলে দিলে কি আর সারপ্রাইজ থাকতো? আর এখন আরো একটা সারপ্রাইজ আছে। ওই রুমে চলো তাড়াতাড়ি। ভাই তুইও চল। মিঠি ভ্রুকুচকে বলল, আগে বল কি সারপ্রাইজ, তারপর যাব।
নেহা তার 2 হাত মিঠির কাঁধের উপর রেখে মিহি কণ্ঠে বলল, তোমাদের এখন কাবিন হবে। মা আর আঙ্কেল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই তোমাদের মতামত জানাতেই ডাকা হয়েছে। চলো চলো। মিঠি বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। মানে আজই কাবিন? প্রথম সারপ্রাইজটা সামলে উঠতে পারলেও এটা সে আটকে গেছে। ও অদ্ভুত লাগছে সব কিছু। সে নৈরিতের দিকে তাকালো। নৈরিত স্বাভাবিক। মিঠি কিছু একটা ভাবল। নেহাকে বলল, তুই যা নেহু, আমরা এখনই আসছি। কেন? আমার সাথে আয়। না, আমার একটু ওনার সাথে কথা আছে, তুই যা, আমরা আসছি। নেহা চোখ মেরে বলল, ওহো, উনি। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার উনির সাথে কথা শেষ করে জলদি এসো, আমি গেলাম। নেহা চলে যেতেই মিঠি নৈরিতের সামনে গিয়ে দাঁড়ালো। নৈরিতের কপালে ভাঁজ পড়ল। মিঠির মুখ দেখেই সে বুঝতে পারছে মেয়েটা কোনো গভীর চিন্তায় মগ্ন। নৈরিত তাই জিজ্ঞেস করলো, কি হয়েছে? মিঠি মাথা নিচু করে নিঃশ্বাস নিল। ক্ষীণ সুরে বলল, আমি শারীরিকভাবে অসুস্থ নই, আমার একটা কিডনি নেই। আমি জানি বেঁচে থাকার জন্য কেবল একটা কিডনি যথেষ্ট, কিন্তু সেক্ষেত্রে আমাকে অনেক কিছু বেছে চলতে হবে। সব সময় ডক্টরের কাছে দৌড়াতে হবে, কারি কারি ঔষধকে আগলে ধরে বাঁচতে হবে। আর এই সব কিছু আপনিও জানেন। একটা অসুস্থ মানুষকে নিয়ে সারা জীবন কিভাবে পার করবেন? একসময় হাঁপিয়ে উঠবেন, মনে হবে সবকিছু অসহ্য লাগছে, মনে হবে আর পারছেন না, কিন্তু তখন চাইলেও সবকিছু থেকে বেরিয়ে আসতে পারবেন না। একটা কিছু আটকে দেবে আপনাকে, আপনি জোর করে নিজেকে মানিয়ে নেবেন, কষ্ট হলেও সহ্য করে নেবেন, তবুও কিছু বলবেন না, হয়তো আমার কষ্টের কথা ভেবে। একদিন তো এমনটাই হবে, তাই না? মিঠির কণ্ঠ শেষে ধরে আসছিল। এখন তার মনে হচ্ছে সে নিজেকে নৈরিতের উপর চাপিয়ে দিচ্ছে না তো? তার জন্য নৈরিতের স্বাভাবিক জীবনটা নষ্ট হয়ে যাবে না তো? আপাত দৃষ্টিতে সব কিছু যতটা সহজ, বাস্তবে ঠিক ততটাই কঠিন। নৈরিত অনেকক্ষণ চুপ করে রইল, চেয়ে রইল তার সামনে দণ্ডায়মান এই নিখুঁত সুন্দর মানবীটার দিকে। নৈরিত জিভ দিয়ে তার ঠোঁট ভিজিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর সে মিঠির হাত দুটো নিজের হাতের মুঠোতে নিল। মিঠি অবাক হয়ে তাকালো। চোখ দুটি বিস্ময়ে তার চিকচিক করছে। নৈরিত নরম সুরে পড়ল, একটা মানুষ বিয়ে কেন করে বলতে পারো? আচ্ছা, একটা পুরুষ মানুষ কেন বিয়ে করে? নিজের শারীরিক একটা চাহিদা মেটানোর জন্য, নিজের মানসিক শান্তির জন্য, নাকি এই দুটোর জন্যই? আচ্ছা, এই দুটো জিনিস কি বিয়ে ছাড়া পাওয়া যায় না? যায় তো। এই যে আজকালকার সো কল্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা, তারা কিন্তু বিয়ে না করেও এই দুটো জিনিসই উপভোগ করতে পারছে। তবে মানুষ বিয়ে কেন করে? মানুষ বিয়ে করে একটা বন্ধু পাওয়ার জন্য, যেই বন্ধু বিনা স্বার্থে আজীবন তার পাশে থাকবে, যেই বন্ধু তার সব থেকে খারাপ সময়েও তাকে ছেড়ে যাবে না, যেই বন্ধু এটা ভাববে না যে এই মানুষটা অসুস্থ, তার সাথে কিভাবে সারা জীবন পার করব, বরঞ্চ সে এটা ভাববে এই মানুষটা সারা জীবন কিভাবে আগলে রাখবে, কিভাবে ভালো রাখবে। তার সমস্ত চিন্তা জুড়ে থাকবে তার এই বিয়ে করা বন্ধু, যাকে নিয়ে সে দিব্যি তার জীবন কাটিয়ে দিতে পারবে। তো এখন বলো, বউ না বন্ধু হবে আমার? আমি জানি আমাকে তোমার প্রয়োজন নেই, কিন্তু আমার তোমাকে প্রয়োজন, বন্ধু হিসেবে প্রয়োজন। যখন জীবনের এক পর্যায়ে গিয়ে সব কিছু অসহ্য লাগবে, তখন যেন তোমাকে পাশে পাই। যখন মনে হবে আর পারছি না, তখন যেন তোমাকে পাশে পাই। পাশে থাকবে তো আমার? মিঠি কেঁদে ফেলল। লজ্জায় আর সংকোচে মাথা নুইয়ে ফেলল। নৈরিত মুচকি হেসে বলল, কাঁদতে হবে না, আমি জানি তোমার সম্মতি আছে। তবে চলো আমাদের বন্ধুত্বকে পাকাপাকি করার জন্য অ্যাগ্রিমেন্টে সই করা যাক। মিঠি চোখ বুজে জোর জোরে শ্বাস টানল। নিজেকে শক্ত করে বলল, ঠিক আছে, চলুন। উফ, কিছুক্ষণ আগে মিঠি আর নৈরিতের কাবিন সম্পন্ন হয়েছে। মিঠি কেঁদে কেটে এখন ঘুমিয়ে পড়েছে। ওইদিকে টেবিলে সবাই খেতে বসেছে। নৈরিতের জামাই আদর চলছে। বেচারা লজ্জায় লাল। নতুন জামাই বলে কথা। জীবনে বড় অদ্ভুত, কখন কার সাথে কি ঘটে তার কোনো ঠিক ঠিকানা পাওয়া যায় না। এই যেমন আজ সকালেও কি মিঠি জানতো তার আজ বিয়ে হয়ে যাবে? জানতো না। এমন অনেক কিছুই প্রত্যেকটা মানুষের জীবনে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। হুট করেই এমন কিছু হয়ে যাচ্ছে যেটা আমরা কোনোদিন কল্পনাও করিনি। এই বাড়ির মেয়েটা এখন সময়ের ব্যবধানে অন্য বাড়ির বউ। আসলেই জীবন বড়ই অদ্ভুত। ঘুমের মাঝেই মিঠি টের পায় তার পাটা শিরশির করছে। বিরক্ত হয়ে নড়ে উঠে সে। তবুও এই সুরসুরানিটা কমছে না।
বিরক্ত হয়ে চোখ মেলে তাকায় সে। পায়ের সামনে নেহাকে দেখে লাথি মারে। নেহা বড় বড় চোখ করে চেঁচিয়ে উঠে বলে, কত বড় বেয়াদব মেয়ে, নিজের একমাত্র ননদকে লাথি মারে! ও মাই গড, এই কার সাথে আমি আমার ভাইয়ের বিয়ে দিয়েছি? হাই খোদা, আমি জেনে বুঝে এই বেয়াদব মেয়েটার সাথে আমি আমার ভাইয়ের বিয়ে কি করে দিতে পারলাম? নেহা একা কান্না জুড়ে বসলো। মিঠি তখন চেঁচিয়ে উঠে বলল, নেহু, আমার প্রচন্ড পেটে ব্যথা করছে, আমাকে একটু উঠে বসা প্লিজ, আমি উঠতে পারছি না। নেহা লাফিয়ে মিঠির কাছে গিয়ে তাকে ধরে উঠে বসায়। তারপর অস্থির হয়ে বলতে থাকে, হঠাৎ পেটে কেন ব্যথা করছে? সেলাইতে কোনো সমস্যা হয়েছে? ওষুধ খাসনি আজকে? দাঁড়া, আমি ভাইকে ডেকে নিয়ে আসছি। নেহা উঠতে নিলেই মিঠি তার হাত ধরে ফেলে। তারপর দাঁত কেলিয়ে হেসে বলে, আরে বেবি, এত হাইপার হচ্ছ কেন? এসব কিছু আমার অ্যাক্টিং ছিল, তোমার ন্যাকামো থেকে বাঁচার জন্য। নেহা মিঠির বাহুতে চড় মেরে বলল, শয়তান মেয়ে, আমি তো সত্যি সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মিঠি হাসে। তারপর হঠাৎ মনে পড়ে, আরে তার তো বিয়ে হয়ে গিয়েছে। কাবিননামাতে স্বাক্ষর করতে গিয়ে কাঁদতে কাঁদতে একেবারে ঘুম। এমন অদ্ভুত কাজ আজ পর্যন্ত কোনো বউ করেছে কিনা সন্দেহ। মিঠি আশেপাশে চোখ বুলিয়ে বলে, আই নেহু, তোর ভাই কই? আর আমার শাশুড়ি মা আবার রেগে টেগে জানলি তো আমি এইভাবে ঘুমিয়ে পড়াতে? নেহা বিরক্ত হয়ে বলল, না, কেউ রাগ করেনি, কারণ সবাই জানে তুমি যে ঘুম ছাড়া আর কিছু পারো না। মা আর ভাই লিভিং রুমে খাওয়া শেষ করে এখন মিষ্টি খাচ্ছে বোধ হয়, আর আমাকে আন্টি পাঠিয়েছে তোকে ডাকার জন্য। কিছুক্ষণ পরেই আমরা চলে যাব তাই। মিঠি কিছুটা অস্বস্তি বোধ করছে। এইভাবে কেউ ঘুমিয়ে পড়ে? তার শাশুড়ি মা কী ভাবলো তাকে নিয়ে কে জানে। মিঠিকে কিছু ভাবতে দেখে নেহা ফিসফিসিয়ে বলল, কি রে, কি ভাবছিস? বাসরের কথা ভাবছিস? বিয়ে তো হয়ে গিয়েছে, এবার বাসরের পাল্লা। কিন্তু শোন, কাবিনের পরে কিন্তু ছেলে তার বাড়ি ব্যাক করে। ওসব বাসর টাসর তখন হয় না, সেসব হয় একদম অনুষ্ঠানের পর। তবে তুই যদি বলিস আমি কিছু একটা করে দেখতে পারি, আমাকে শুধু 500 টাকা ঘুষ দিয়ে দে, আমি এক্ষুনি তোর বাসরের ব্যবস্থা করে ফেলছি। মিঠি তাচ্ছিল্যের সুরে বলল, থাক বেবি, তোমার কোনো কষ্ট করতে হবে না। আমার না বাসর করার কোনো ইচ্ছে নেই, আর আমার মনে হয় তোমার ভাইয়েরও সেই ইচ্ছে নেই, তাই অযথা তোমার কোনো কষ্ট করতে হবে না। জাস্ট চিল বেবি। নেহা নাক মুখ কুঁচকে বলল, যা ফকিরনি, আমার কথার দাম দিলি না তো? ওকে ফাইন, আমিও আর যেচে পড়ে কাউকে সাহায্য করতে যাব না, চললাম আমি। নেহা উঠে দাঁড়িয়ে দরজার সামনে গেল। আবার কি ভেবে পেছনে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি লিভিং রুমে আয়, আমার ভাইটা তার বউকে দেখতে না পেয়ে কষ্টে মরে যাচ্ছে। রাত অনেক, আকাশে মিটিমিটি তারা, চাঁদের ম্লান আলো। দূরের রাস্তা থেকে কিছুটা কুকুরের আর্তনাদ শোনা যাচ্ছে। গুমট পরিবেশ, চারিদিকে নীরব নিস্তব্ধ। পুরো শহর এখন ঘুমে ব্যস্ত। কিন্তু ঠিক এই সময়টা কেউ একজন মনের কষ্ট মেটাতে সিগারেট শেষ সুখ খুঁজছে। মানুষটা কঠিন। সিগারেটের প্রতিটা টান তাকে আরও কঠিনতর করে তুলছে। ঈগল চক্ষুগুলো দিয়ে ফোনের স্ক্রিন খুব মনোযোগ দিয়ে সে কাউকে দেখছে। অনেকক্ষণ যাবৎ দেখা গেল। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। মানুষটি ক্ষীণ সুরে বলল, আই মিস ইউ মিথু। আজ সকালটা সুন্দর, খুব সুন্দর। শুভ্রতায় ছেয়ে আছে আকাশ, তার সাথে একরাশ কোমল শুভ্রতায় ভরপুর মিঠির মন। খুশিতে তার প্রাণ পাখি উড়ে বেড়াচ্ছে। সকাল হতে না হতেই নৈরিতের মেসেজ লেখা ছিল, শুভ সকাল। মিঠি মেসেজটা সিন করেছিল অনেক সময় পর, কিন্তু যখনই সে মেসেজটা দেখে তখনই সে লাফিয়ে ওঠে, সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়, শুভ সকাল। নৈরিত মিঠির মেসেজ সিন করলেও পরে আর কোনো উত্তর দেয় না। মিঠি কিছুক্ষণ অপেক্ষা করে নৈরিতের মেসেজের, কিন্তু সে আর কোনো মেসেজ পায় না। তাই সে দুঃখী দুঃখী মন নিয়ে উঠে বাথরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে সোজা ডাইনিং রুমে দেখে তার মা মাহিকে স্যুপ খাইয়ে দিচ্ছে। মিঠি একটা চেয়ার টেনে বসলো, তারপর জগ থেকে পানি ঢেলে পান করলো। আমিরা বেগম ততক্ষণে আরেকটা বাটিতে মিঠিকে স্যুপ ফেলে দিল। মিঠি এক চামচ স্যুপ খেয়ে বলল, মা, খুব টেস্টি হয়েছে। সে আস্তে আস্তে এই স্যুপটা খেতে লাগলো। মাহির খাবার ততক্ষণই শেষ। মাহি খাবার শেষ করেও সেখানে বসে রইল, তাকিয়ে রইল মিঠির দিকে। মিঠি খাওয়ার মাঝখানেই খেয়াল করলো ব্যাপারটা, যে মাহি তাকে খুব মনোযোগ দিয়ে দেখছে। মিঠি ভ্রু কুঁচকে বলল, কি রে, কি দেখছিস?
মায়ের টেবিলের উপর 2 হাত রেখে মাথাটা কিছুটা এগিয়ে নিয়ে বলল, এই স্যুপটা তুমি কেন খাচ্ছ বাবু? এটা তো মা আমার জন্য বানিয়েছে। মিথির হঠাৎ সব মনে পড়ল। তার ভাই তো কিছু জানে না। এখনই সে যদি মাহিকে কিছু একটা বলে, বুঝতে না পারে, তবে নির্ঘাত সে ধরা পড়ে যাবে। তাই সে আমতা আমতা করে বলল, তো তো কি হয়েছে? আমি কি খেতে পারি না? ভেজিটেবল স্যুপ শরীরের জন্য অনেক উপকারী, তাই খাচ্ছি। আর একটু পর তো পাউরুটি আর জ্যাম খাবো। এখন এটা খেতে ইচ্ছে করেছে, তাই খাচ্ছি। মায়ের সন্দেহ মিটল না। সে সরু চোখে কিছুক্ষণ মিথির দিকে তাকিয়ে তাকে আস্তে আস্তে চেয়ার থেকে নেমে লিভিং রুমে চলে গেল। মায়ের চলে যেতেই মিথি যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, উফ মা, তোমার ছেলেটা যা শুরু করেছে, আমি মনে হয় বেশি দিন আর এই সত্যিটা লুকিয়ে রাখতে পারবো না। আমিরা বেগম বললেন, ওর সেই প্রথম থেকেই তোকে সন্দেহ হচ্ছে। আরও তোর সব কিছু ইদানিং খুব খেয়াল করছে। তুই কি খাচ্ছিস, কি করছিস, সব কিছুই ও নজরে নজরে রাখছে। তাই আমারও মনে হয় তুই খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবি। মিথিরও তাই মনে হচ্ছে। ভয় হচ্ছে ছেলেটা সব সত্যি শোনার পর না জানি কিভাবে রিয়াক্ট করবে। খাবার শেষ হলে মিথি রান্নাঘরে গেল। আমিরা বেগম তখন তার থেকে কি যেন বের করছিলেন। মিথি কাঁচুমাচু করছে কিছু বলার জন্য, কিন্তু পারছে না। মিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট কামড়ায়। আমিরা বেগম ঘুরে তাকিয়ে মিথিকে দেখে বললেন, কি রে, কিছু লাগবে? মিথি মাথা নাড়িয়ে না বলে। তিনি তখন জিজ্ঞেস করেন, তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মিথি হাত কচলাতে কচলাতে ইতস্তত কণ্ঠে বলল, মা, আমাকে একটু রান্না শেখাবে? আমিরা বেগম বড় বড় চোখে মেয়ের দিকে তাকালেন। মিথি তাতে আরও লজ্জা পেয়ে গেল। আমিরা বেগম হেসে বললেন, আরে লজ্জা পাওয়ার কি আছে? এখন তো আমার মেয়ে একজনের বাড়ির বউ, তাকে তো রান্না শিখতেই হবে, শ্বশুরবাড়িতে গিয়ে রান্না করতেই হবে না? মিথি মুচকি হেসে মাথা নাড়ালো। আমিরা বেগমও হাসলেন, বললেন, ঠিক আছে, আজ তাহলে তোকে আমি মুরগি রান্না করাটা শেখাবো, কেমন? মিথি খুশিতে ঝলমলিয়ে উঠে বলল, ঠিক আছে মা। আজকাল নেহার নাম্বারটা প্রায় ওয়েটিংয়ে থাকে। ব্যাপার কি, মেয়েটা আবার প্রেম টেম করছে না তো? করতেও পারে, সন্দেহ রাখা যাবে না। মিথি লাগাতার নেহাকে কল দিতে থাকে। সে আজ মুরগি রান্না করেছে এই খবরটা নেহাকে দেওয়া না পর্যন্ত তার পেটের ভাত হজম হচ্ছে না। কিন্তু এই পাকিস্তানি বান্দারটা তার কল রিসিভ করছে না। কোন প্রাণীর সাথে যে এতক্ষণ ধরে কথা বলছে তা এক আল্লাহই জানে। মিথি বিরক্ত হয়ে ফোনটা রেখে দেয়। দূর, আর কলই দেবে না। মিথি কথাটা ভাবতে ভাবতেই তার ফোনটা বেঁচে ওঠে। নেহা কল দিয়েছে ভেবে হাতে নিতে দেখে নৈরি। বিনা কারণে মিথির বুকের কম্পন বেড়ে যায়। মনে পড়ে এই মানুষটা তার স্বামী, তার একমাত্র বন্ধু, তার ভালোবাসা। মিথি তৃপ্তি মনে কলটা রিসিভ করে। প্রথমে সালাম দিতে নৈরি তার সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করে, খাওয়া দাওয়া হয়েছে? মিথি ক্ষীণ সুরে জবাব দেয়, জি, আপনার? মাত্রই শেষ হলো। ঔষধ খেয়েছো? না, খাবো এখন। আচ্ছা, খেয়ে নাও। ব্যাস, চুপ। মিথিও চুপ। কি বলবে, কি বলা যায়? উফ, তারা না স্বামী স্ত্রী, তবে তারা চুপ করে বসে আছে কেন? আরে কোনো কথাই তো কেউ খুঁজে পাচ্ছে না। মিথি অনেকক্ষণ ভেবে ভেবে হঠাৎ বলে উঠল, আপনার অফিসের সবাই বিয়ের কথা জানে? না, আমি বলিনি। এখন বললেই ট্রিট ট্রিট বলে মাথা খাবে। তো কি হয়েছে, না হয় দেবেন ট্রিট, তাই বলে কাউকে বলবেন না আপনি যে বিবাহিত। নৈরিত ভ্রু উঁচিয়ে পড়ল। এটা বলাটা কি খুব জরুরি? মিথি নাক মুখ কুঁচকে পড়ল। অবশ্যই জরুরি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার নিশ্চয়ই অনেক মেয়ে কলিগ আছে? হ্যাঁ, আছে তো। মিথি গলা ছেড়ে পড়ল, শুনুন, কাল ওদের জন্য মিষ্টি কিনে নিয়ে যাবেন। তারপর ওদের মিষ্টি খাইয়ে বলবেন এটা আপনার বিয়ের মিষ্টি। ছেলেদের খাওয়ানোটা বাধ্যতামূলক নয়, তবে মেয়েদের অবশ্যই খাওয়াতে হবে। প্রত্যেকটা মেয়ে কলিগকে খাওয়াবেন, বুঝেছেন? নৈরিত ঠোঁট কামড়ে হাসল, বলল, কি যে বলো, তোমার কথা শুনলে তো আমি আমার ওই সুন্দরী কলিগদের হারাবো। তারা যখন জানবে আমি বিবাহিত, তখন কি তারা আমার ধারের কাছে ঘেঁষবে বলো? ঘেঁষবে না। তাই এই কথাটা ভুলেও ওদের কানে দেওয়া যাবে না, বুঝেছো? মিথি জ্বলে উঠল, চেঁচিয়ে উঠে বলল, অফিসে যান কি সুন্দরী কলিগদের সাথে ঘেঁষাঘেঁষি করার জন্য? বের করছি আপনার এই ঘেঁষাঘেঁষি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাটা বলেই মিথি কল কেটে দিল। রাগে কান দিয়ে তার গরম ধোঁয়া বের হচ্ছে। যদিও সে জানে নৈরি তাকে রাগানোর জন্য এসব বলছে, কিন্তু তাও সে বলবে কেন? কেন বলবে? আর তার উপর ছেলেদের মন বিশ্বাস নেই। আগে থেকেই তাকে সাবধান থাকতে হবে। মিথি নেহাকে কল লাগায়। এবার কলটা রিসিভ হয়।
কিন্তু নেহা কিছু বলার আগেই মিথি বলে ওঠে। নেহু, তুই তোর ভাইয়ের অফিসের লোকেশন জানিস? নেহা খানিক অবাক হয়ে বলল, হ্যাঁ জানি, কিন্তু কেন বলো তো? আমাকে এখনই তোর ভাইয়ের অফিসে নিয়ে যাবি, আমি তৈরি হচ্ছি। তুইও তৈরি হয়ে আমাদের বাসায় চলে আয়। নেহা কিছু বুঝে ওঠার আগেই মিথি কলটা কেটে দেয়। তারপর সে আলমারি খুলে একটা শাড়ি বের করে। শাড়িটা গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, আপনার আর কষ্ট করে কাউকে কিছু বলতে হবে না নরিত, আমি নিজেই সবাইকে সারপ্রাইজ দিতে আসছি। আমিরা বেগমকে কোনো রকমে বুঝিয়ে মিথি আর নেহা বেরিয়ে পড়ল। প্রথমে তারা গেল একটা মিষ্টির দোকানে। সেখান থেকে মিথি কিছু মিষ্টি কিনল। তারপর একটা সিএনজি নিয়ে তারা রওনা হলো নৈরিতের অফিসের উদ্দেশ্যে। নেহা যেন সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। সে ভ্রুকুচকে মিথির দিকে তাকিয়ে বলল, তোর হঠাৎ কি হয়েছে বল তো? এই মিষ্টি টিষ্টি নিয়ে তুই ভাইয়ের অফিসে কেন যাচ্ছিস? আর ভাই জানে সব? মিথি বাঁকা হেসে বলল, তোর ভাইকে সারপ্রাইজ দিব। নেহা বড় বড় চোখ করে ভীত কণ্ঠে বলল, ভাই কিন্তু খুব রেগে যাবে মিথি। মিথি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, রাগলে রাগুক, আমি কাউকে ভয় পাই নাকি? নেহা বিরক্ত ভরা দীর্ঘশ্বাস ফেলল। না জানি এই মেয়ে কী করতে চাইছে। নৈরিতের অফিসের সামনে দাঁড়িয়ে আছে নেহা আর মিথি, কিন্তু দারোয়ান তাদের কিছুতেই ভেতরে ঢুকতে দিচ্ছে না। মিথি তো ইতিমধ্যেই রেগে মেগে আগুন। সে আগে ফোঁস করতে করতে দারোয়ানকে বলল, আরে চাচা, আমি নৈরিতের বউ। কালই আমাদের বিয়ে হয়েছে, বিশ্বাস করছেন না কেন? পাগলে পাইছে আমারে যে আপনি যা বুঝাইবেন আমি তাই বুঝুম। নৈরিত স্যার বিয়া করলে বুঝিয়ে আমরা জানতাম না? আর কালকে বিয়া কইরা স্যার আজকে আইছে অফিস করতে, আর আপনি আমারে হেই কথা বিশ্বাস করতে কইতাছেন? জানতো এইখান থাইকা অযথা ঝামেলা কইরেন না। কথাটা ভজভজ কণ্ঠে বলে দারোয়ান চাচা গিয়ে তার চেয়ারটা টেনে বসলেন। মিথির আগে ফুঁসে উঠে বলল, এই নেহু, তুই তোর ভাইকে কল লাগা, বল এক্ষুনি নিচে আসতে। উনি না আসা পর্যন্ত আমরা কোনোভাবেই ভেতরে ঢুকতে পারবো না। উপান্তর না পেয়ে নেহা নৈরিতকে কল করলো। কলটা কেটে দিয়ে নৈরিত আবার কল ব্যাক করলো। হ্যালো ভাইয়া, তুই কই রে? আমি তো অফিসে। কেন? ও আচ্ছা, একটু নিচে আয় তো। নৈরিত অবাক হয়ে বলল, কেন? আরে আগে আয় তো, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, জলদি নিচে আয়। নৈরিত কিছু বুঝতে পারল না। নেহা কলটা কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলো। মিথি তখন বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে বলল, চাচা, আমার জামাই আসছে, এখনই আপনি প্রমাণ পেয়ে যাবেন। দারোয়ান তার কথা পাত্তাই দিল না। কিছুক্ষণ পর লিফটে দরজা খুলতেই মিথি নৈরিতকে দেখল। ডার্ক ব্লু ব্লেজার আর তার ভেতরে হোয়াইট শার্ট। উফ, মিথি যেন ছোটোখাটো হার্ট অ্যাটাক করলো। নৈরিত ফোন দেখে দেখে এগুচ্ছিল। হঠাৎ সামনের দিকে তাকাতেই সে থমকে যায়। ভ্রু কুঁচকে ভালোভাবে খেয়াল করতে সে চমকে ওঠে, দ্রুত এগিয়ে আসে। নৈরিতকে দেখা মাত্রই দারোয়ান দাঁড়িয়ে যায়। নৈরিত বিস্ময় নিয়ে নেহা আর মিথিকে দেখে। অবাক কণ্ঠে বলে, তোরা এখানে কেন? নেহা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই যে এনার জন্য। নৈরিত চোখ মুখ কুঁচকে রাগী চোখে মিথির দিকে তাকালো। মিথি হালকা ঢোক গিলে ক্ষীণ সুরে বলল, এইভাবে তাকাচ্ছেন কেন? আমি কি এমনি এমনি এসেছি নাকি? আপনি আমাকে ওই কথাগুলো বললেন কেন? আপনার কারণেই আমাকে আসতে হয়েছে। এখন একদম আমার দিকে ওভাবে তাকাবেন না। নৈরিত রাগে দুঃখে দাঁতে দাঁত চেপে বলে, তাই বলে তুমি আমার অফিসে চলে আসবে? ইডিয়েট কোথাকার, মজাও বুঝো না? মিথি কাঁদো কাঁদো মুখে বলে, এখন আমি আপনার বউ, আপনি আমাকে ইডিয়েট বলতে পারেন না। নৈরিত কোমরে হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেলে। তারপর কিছুটা শান্ত হয়ে বলে, এসেছো ভালো হয়েছে, এবার চলে যাও। ওমা, চলে যাওয়ার জন্য এসেছি নাকি? এই যে মিষ্টি নিয়ে এসেছি, আপনার সুন্দরী মেয়ে কলিগদের মিষ্টি না খাইয়ে আমি এখান থেকে এক পাও নড়বো না। নৈরিত বিরক্ত হয়ে বলে, মিথি, এটা অফিস, আর আমি এখানকার ম্যানেজার, আর আমার ওয়াইফ হয়ে তোমার এখানে এসব কাজ মানাচ্ছে না, বুঝেছো? মিথি যেন লজ্জা পেল, মুচকি হেসে পড়ল। আপনার মুখে ওয়াইফ কথাটা শুনতে কি মিষ্টি লাগে। নৈরিত বিরক্ত হয়ে মিথির দিকে তাকায়। মিথির লজ্জার ফিলিংস যেতেই সে কঠিন গলায় বলল, শুনুন, এই চাচাটা আমায় ভেতরে যেতে দিচ্ছে না। আমি এতবার করে বলেছি আমি আপনার বউ, তাও উনি আমার কথা বিশ্বাস করছে না। আপনি ওনাকে বলে দিন যে আমি আপনার 10টা না 5টা না একটা মাত্র ওয়াইফ। নৈরিত চাচার দিকে ঘুরে তাকালো। চাচা ততক্ষণে সব বুঝে গিয়েছে।
তাই নৈরিতের আর কিছু বলতে হয়নি। তিনি নিজ থেকেই বললেন, মা আমারে ক্ষমা কইরা দিয়েন, আমি বুঝতাম পারি নাই। স্যার আপনিও আমারে ক্ষমা কইরা দিয়েন, আমার ভুল হইয়া গেছে। নৈরিত প্রসন্ন হেসে বলল, আরে না না চাচা, আপনার কোনো ভুল হয়নি। আপনি তো কেবল আপনার দায়িত্ব পালন করেছেন। ভুল হয়েছে তো এই মেয়ের, সব সময় খালি উল্টাপাল্টা কাজ। মিতি সরু চোখে নৈরিতের দিকে তাকিয়ে বলল, আরো উল্টোপাল্টা কাজ করব, যত খুশি করব, আপনার কি? হ্যাঁ, এখন এত কথা না বলে আমাকে ভেতরে নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিন। এক প্রকার জোর করে নৈরিতকে নিয়ে মিথি অফিসের ভেতর গেল। নেহাও গেল পেছন পেছন। নৈরিত চরম বিরক্তিতে আছে। এইভাবে হুট করে কারো বউ অফিসে চলে আসে নাকি? তার বাকি সব কলিগরা কি ভাবে কে জানে। আর তার বস? নৈরিত পড়ে যায় দুশ্চিন্তা। মিথি একগাদা মিষ্টির প্যাকেট নিয়ে খুশি খুশি মনে অফিসের ভেতর প্রবেশ করে। নৈরিতের চুপসানো মুখটা দেখে নেয়া ফিসফিসিয়ে তাকে বলে, বিয়ে করেছিস আর বইয়ের প্যারা সহ্য করতে পারবি না, তা কি হয় বল? চিন্তা করিস না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। নৈরিতের পাশে দুজন অচেনা মেয়েকে দেখা মাত্রই সকলের তীক্ষ্ণ দৃষ্টি তাদের উপরে গিয়ে পড়ল। সবার মাথায় খালি এক প্রশ্ন, কারা এরা? নৈরিত প্রথমেই তার এক কলিগকে বলিয়ে তার বসকে ডাকলো। বস আসতেই নৈরিত জোরপূর্বক হেসে বলল, প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার জন্য হয়তো আপনাদের কাজের ডিস্টার্ব হচ্ছে, তার জন্য সত্যি আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে কাল রাতে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের সূচনা হয়, কিন্তু দুঃখের ব্যাপার হলো সেটা আমি আপনাদের কাউকেই জানাতে পারিনি। নৈরিতের এটুকু কথা ধরনে অনেকে ধরে ফেলল। তার সবচেয়ে ক্লোজ কলিগটা সবার মাঝখান থেকে বলে উঠল, স্যার আপনি বিয়ে করছেন নাকি? নৈরিত তখন মুচকি এসে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। সঙ্গে সঙ্গে চারিদিকে শোরগোল পড়ে গেল। সকলে হইচই বাঁধিয়ে দিয়েছে। বসও খুব অবাক। তিনি বললেন, বিয়ে করলেন আর আমাদের জানালেও না? আচ্ছা, আমি যদি খুব ভুল করে না থাকি, আপনার পাশে ইনি কি আমাদের ভাবি? নৈরিত বিব্রত কণ্ঠে বলল, জি স্যার। বস আরও চমকে গেল। খুশি হয়ে বলতে লাগলো, আরে কি বলেন? ভাবিকে নিয়ে আসবেন, আমাদের জানাবেন না? আমরা তো কোনো আয়োজন করলাম না। এই তোমরা ওনাদের বসার ব্যবস্থা করে দাও। নৈতি সাহেব, এইভাবে সারপ্রাইজ না দিলেও পারতেন। আমরা এখন অল্প সময়ের মধ্যে কি করব বলুন তো? নৈরিত অপ্রস্তুত ভঙ্গিতে হাসল, বলল, স্যার এত ব্যস্ত হবেন না, ও এসেছে আপনাদের মিষ্টি খাওয়াতে, নিজেই মিষ্টি কিনে নিয়ে এসেছে। বস হেসে বললেন, শুধু মিষ্টি খাওয়ালে হবে ভাবি? পালাও কর্মার দাওয়াত দিবেন না? মিথি মুচকি হেসে বলল, যে অবশ্যই দিব। আপাতত কাবিনের মিষ্টি খান, আর যখন অনুষ্ঠান হবে তখন না হয় পোলাও কোরমা খাবেন। বস বলল, ঠিক আছে ঠিক আছে। নৈতির সাহেব, আপনি ভাবিকে নিয়ে আমার কেবিনে আসুন। আর ওই মেয়েটা কে? ভাবির বোন? নৈরিত হেসে বলল, না, ও আমার একমাত্র বোন নেহা। ও আচ্ছা আচ্ছা, তা ভালো আছো মা? নেহা হেসে জবাব দিল। তারপর তারা তিনজনেই গিয়ে বসের কেবিনে বসল। মিথি তার মতে মতে মেয়ে কলিগ খুঁজছে, কিন্তু অবাক করার বিষয় হলো কোনো মেয়েই দেখল না সে। মিথি ভাবনায় পড়ে গেল, তাহলে কি সবটাই নৈরিতের বানানোর কথা ছিল, শুধুমাত্র তাকে লাগানোর জন্য? নাকি পরে গিয়ে আবার তার ধারণাটাই ঠিক হবে? ঠিক হলেই বাকি। সে নৈরিতকে বিশ্বাস করে, ভালোবাসে, আর সে জানেই নৈরিতও তাকে তার মতোই ভালোবাসে। কিন্তু তাও ভয় হয়, যদি তাদের এই ভালোবাসার কারোর নজর লাগে। নৈরিতের কেবিনে বসে আছে মিথি আর নেহা। নৈরিত চেয়ারে বসে বারবার চোখ রাঙিয়ে মিথির দিকে তাকাচ্ছে, কিন্তু মিথি সেটা বরাবরের মতোই ইগনোর করছে। নেহার মনোযোগ ফোনে। আজকাল একটু বেশি ফোন ঘাটছে মেয়েটা। মিথি অনেকক্ষণ চুপচাপ থেকে বলল, আপনার অফিসে যে দুজন মহিলা কলিগ আছে তারা আপনার থেকে বয়সে অনেক বড়। এদের সাথে যে আপনি ঘেঁষাঘেঁষি করতে যান না সেটা আমি জানি। আর বাকি রয়েছে আপনার বসের মেয়ে, সে নিঃসন্দেহ ভীষণ সুন্দরী, ব্যবহারও ভালো। তবে আমার মনে হয় না আপনি ওই মেয়ের দিকে নজর দেবেন, কারণ সে তো অলরেডি একজনের ফিয়ান্সে। তো এখন বলুন তো কি কারণে আপনি আমাকে এসব বলছিলেন? আর আমি সেই জন্য রাগে ক্ষোভে এইভাবে হুট করেই আপনার অফিসে এসে পড়েছি। সব তো আপনার দোষ, তাই না? তাই না? এই নেহা বল। নেহা ফোনের থেকে নজর সরিয়ে এদিক ওদিক তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে তাই তাই বলে আবারও ফোনের দিকে তাকালেন। নৈরিত রাগে ফুঁসে উঠে বলল, তোমাকে না ইচ্ছে করছে এই 5 তলা থেকে
ছুঁড়ে নিচে ফেলে দেই। সাধে কি আর তোমাকে স্টুপিড বলি? সামান্য মজাও তুমি বোঝো না। উফ। মিতি ভেঙচি কেটে বলল, ঢং। জান আর আসবো না আপনার অফিসে, এখনই চলে যাব। এই নেহা চল। নৈরি চেয়ারটা হেলান দিয়ে বসলো, ঠান্ডা গলায় পড়ল, ঠিক আছে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাদের নামিয়ে দিয়ে আসবে। মিতি বাঁকা চোখে বিরক্তি নিয়ে নৈরিতের দিকে তাকিয়ে মনে মনে বলল, কেন আপনি নামিয়ে দিয়ে আসতে পারেন না? বিকেল 5টা, চারিদিকে এখন কমলা রোদ। নেহা তার বারান্দায় বসে আছে, তার চোখে মুখে আছড়ে পড়ছে গোধূলির এই মিষ্টি রোদগুলো। অধরে লেগে আছে তার কিঞ্চিত হাসির রেশ, দৃষ্টি তার ফোনের স্ক্রিনের উপর। খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে, ডান হাতে বৃদ্ধাঙ্গুলটা ক্রমাগত স্ক্রিনের উপরে নড়ে যাচ্ছে। এতে করে এইটুকু বোঝা যাচ্ছে যে সে কারোর সাথে চ্যাট করছে, হয়তো খুব প্রিয় কারোর সাথে। তার ঠোঁটের কোণে হাসির রেশটা তো সেটাই বলে দিচ্ছে। সুন্দর ঘুমটা ভেঙে গেল মোবাইলের বিরক্তিকর শব্দে। চোখ কচলিয়ে সেদিকে তাকালো সে। ঝাপসা চোখের দৃষ্টি পরিষ্কার হতেই দেখতে পেল নৈরিতের নাম্বার। কিছুটা বিরক্ত হলেও ভালো লাগাটা একটু বেশি ফিল করলো মিথি। উঠে বসে কলটা রিসিভ করলো, সঙ্গে সঙ্গেই নৈরিতের গম্ভীর কণ্ঠখানা শুনতে পেল। ঘুমাচ্ছিলে? ও, তাহলে তো ডিস্টার্ব করলাম। না না, বলুন, সমস্যা নেই। নৈরিত অনেকক্ষণ সময় নিয়ে বলে ওঠে। অফিসের শাড়ি পরে আসতে কে বলেছিল? মিথি ভ্রু কুচকে বলল, কেউ বলেনি, আমি নিজের ইচ্ছেতেই পড়েছি। কেন? নৈরিত খ্যাপা কণ্ঠে বলল, আদনান সাহেব তোমার একটু বেশি প্রশংসা করছে, কিন্তু আমার সেটা মোটেও পছন্দ হচ্ছে না। মিথির মন নেচে ওঠে। ওহো, জেলাস। মিথি ঠোঁট চেপে হেসে বলল, কি বলেছে আদনান সাহেব? সেসব তোমার না জানলেও চলবে, তবে আজ থেকে আর বেশি শাড়ি টাড়ি পরবে না। মিথি ভ্রু নাচিয়ে বলল, কেন কেন? নৈরি ডাকি কণ্ঠে জবাব দিল, আমি না করেছি তাই। খুব প্রয়োজন হলে আমার সামনে পড়বে, বাইরে এত বের হতে হবে না, মনে থাকবে? থাকবে না। ঠাস ঠাস করে গালে 2টা চড় পড়লে সব মনে থাকবে। মিথি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি আমাকে মারবেন? নৈরি তপ্ত শ্বাস ফেলে মোলায়েম কণ্ঠে বলল, না, মারবো না। তোমাকে আমি মারার জন্য বিয়ে করিনি, আর আমি তোমাকে তোমার স্বাধীনতাতেও বাধা দিতে চাই না। কিন্তু বিশ্বাস করো, তোমাকে শাড়িতে খুব অ্যাট্রাকটিভ লাগে। তখন না চাইতেই আমার চোখ বারবার তোমার উপর যায়। কিন্তু আমি চাই না আমি যে দৃষ্টিতে তোমাকে দেখি অন্য কোনো পুরুষ সেই দৃষ্টিতে তোমাকে দেখুক। সেই জন্যই কথাগুলো বলেছি। তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে থাকলে সরি। মিথি হাওয়ায় ভাসছে যেন। উফ, লজ্জায় মরে যাওয়ার ফিলিংস হচ্ছে তার। ইস, এইভাবে কেউ বলে বুঝি? শাড়ি পরলে সত্যি তাকে খুব অ্যাট্রাকটিভ লাগে। সত্যি লজ্জায় মরো মরো অবস্থা তার। নৈরিত কোনো সারা শব্দ না পেয়ে বলল, কি হলো, কথা বলছো না যে? মিথি মুচকি মুচকি হেসে বলল, আমি এখন থেকে শুধু আপনার সামনেই শাড়ি পরব। আমিও চাই না আপনি ছাড়া অন্য কোনো পুরুষ মানুষ আমাকে দেখুক। ঠোঁট ছাড়িয়ে হাসে নৈরিত। কিছু বলতে গিয়েও থেমে যায়। একটা প্রশান্তি নিঃশ্বাস নিয়ে বলে, কাল তোমাকে একটা কোচিং সেন্টারে ভর্তি করাবো। আমার আগে থেকেই কথা বলা আছে ওদের সাথে। মিথি হঠাৎ চুপসে গেল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, বাবা তো অলরেডি আমাকে একটা কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিয়েছেন। কাল থেকে আমি সেখানে যাব। নৈরিত অনেকটা অবাক হয়ে বলে, কই, তুমি তো আমাকে কিছু বললে না? মিথি অপরাধী কণ্ঠে বলল, আসলে মনে ছিল না, আগেই ভর্তি করে রেখেছিলেন, কিন্তু আমি এখনো একটা ক্লাসও করিনি, তাই ওভাবে এই কথাটা মাথায় ছিল না, সরি। ব্যাপার না, কালকে আমি না হয় তোমাকে সেই কোচিংয়েই নিয়ে যাব। তখন দেখেও আসতে পারবো কোথায় ভর্তি হয়েছো, সেখানে পড়াশোনার ভান কেমন। মিথি বলল, ঠিক আছে। আর আপনি বাসায় ফিরবেন কখন? 5:30 তো বাজে। এই তো এখনই বের হবো, রাখছি তাহলে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সন্ধ্যার দিকে ভাইকে নিয়ে পড়তে বসেছে মিথি। মায়ের সবচেয়ে অপছন্দের সাবজেক্টটাই মিথির প্রিয় সাবজেক্ট। ইংলিশটা একদমই পছন্দ না তার। অন্যদিকে মিথির এটা প্রিয় সাবজেক্ট। খুব মনোযোগ দিয়ে ভাইকে গ্রামার বোঝাচ্ছে সে। মাহি পিটপিট করে কেবল তাকিয়েই আছে। কতটুকু যে গলাধ্যকরণ করতে পারছে সেটা কেবল সেই জানে। কিছুটা সময় পড়ার পর মাহি বই বন্ধ করে বলল, বুবু আর পড়বো না। মিথি ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে বলল, সবে 1 ঘন্টা হয়েছে, আরো 2 ঘন্টা পড়বি। মাহি নাক মুখ কুঁচকে বলল, তুমি নিজে পড়তে এতক্ষণ? সবসময় তো নৈরিত ভাইয়ের বকা শুনতে,
এখন আসছে আবার আমাকে পড়ার কথা বলতে। মিথি ঠোঁট কামড়ে মাহির কান মুচড়িয়ে ধরে, বলে, খুব কথা শিখেছিস, একদম কান ছিঁড়ে ফেলবো ফাজিল ছেলে। চুপচাপ পড়, আমি এক্ষুনি পড়াগুলো নিব, না পারলেই মায়ের। মাহি নাক ফুলিয়ে ভেঙচি কাটলো। উপায়ন্তর না দেখে বিরক্ত হয়ে আবারও বইয়ের দিকে তাকালো। রাতের খাবার শেষ করে মাহি মিথির রুমে গেল। মিথি তখন বসে বসে একখানা উপন্যাসের বই পড়ছিল। মাহি গিয়ে তার পাশে বসে অনেকক্ষণ চুপচাপ বসে থাকে। মিথি ব্যাপারটা খেয়াল করে, তার দিকে তাকিয়ে দেখে মাহির চোখ মুখ কেমন যেন থমথমে। মিথি সোজা হয়ে বসে, মাহির মাথায় হাত রেখে বলে, কি হয়েছে, মন খারাপ? মাহির বোধহয় কান্না পাচ্ছিল, তার ঠোঁট জোড়া কাঁপছে, চোখের কোণটা ভেজা। মিথির দিকে তাকিয়ে সে পড়ল, তুমি আমাকে কিডনি দিয়েছো বুবু? মিথি যেন থতমত খেয়ে গেল। সে বিস্মিত চোখে মাহির দিকে তাকায়, ছেলেটার চোখগুলো লাল হয়ে আছে। মিথি এখন কি বলবে বুঝে পায় না, কোনো কথাও সাজিয়ে বলতে পারছে না। কত মিথ্যে বলা যায়। শুনেছে মিথ্যের পাহাড় যত বড়ই হোক না কেন, সত্যের কাছে সব সময় তাকে হার মানতে হয়। অনেক ভেবেও মিথি কোনো উপায় পায় না। সে অপরাধীর মতো মাথা নিচু করে ফেলে। মায় বুঝে যায় তার সন্দেহটাই সত্যি। সে হাউমাউ করে কেঁদে ওঠে। মিথি ভরকে যায়, ভাইকে ঝাপটে বুকে জড়িয়ে ধরে। মাহির কান্নার শব্দ শুনে তাদের মা বাবাও মিথির রুমে আসেন। পরিস্থিতি কিছুতেই তারা বুঝে উঠতে পারেন না। মাহি মুখ তুলে বাবার দিকে তাকালো, কান্নারত অবস্থায় বলল, বাবা, বুবুকে কেন তুমি কিডনি দিতে দিলে? বুবুকে এখন আমার জন্য আজীবন কষ্ট করে বাঁচতে হবে। কে বলেছিল আমাকে বাঁচাতে? এখন যে আমাকে বাঁচাতে গিয়ে বুবুর জীবনটা রিস্কে ফেলে দিয়েছ, সেটার কি হবে? কেন বাবা, কেন তুমি বুবুকে আটকালে না? আতাউর সাহেব স্তব্ধ, চোখের পলক পড়ছে না তার। কি বলবেন এখন তিনি? সত্যি তো, মাহি যা বলছে সবই তো ঠিক। ছেলের জন্য মেয়ের জীবনটাও তো রিস্কে ফেলে দিলেন। এটা তো মারাত্মক অন্যায়। তবে কি তারা ভালো মা বাবা হয়ে উঠতে পারেননি নিজেদের সন্তানদের পর্যাপ্ত ভালোবাসা দিতে? জবাবহীন বাবার মুখ পানে কিছুক্ষণ চেয়ে থেকে মাহি চোখ সরালো। মায়ের দিকে তাকিয়ে দেখলো তারও একই অবস্থা, কোনো উত্তর নেই। মাহি নাক টানলো, মিথির দিকে শক্ত চোখে তাকালো, ক্রুদ্ধ কণ্ঠে বলল, তুমি অন্যায় করেছো বুবু, খুব বড় অন্যায় করেছো। আমি তোমাকে তোমার এই অন্যায়ের জন্য কখনো ক্ষমা করব না। ভুল করেছো তো করেছো, আবার আমার থেকে সব লুকিয়েও গেছো। কি সুন্দর এতদিন মিথ্যে কথা বলে গিয়েছো, আর আমি কিছু বুঝতেও পারিনি। আজ যদি তোমার ওই ওষুধগুলো না দেখতাম, তাহলে তো জীবনের সত্যিটা জানতে পারতাম না। তুমি খুব খারাপ বুবু, খুব খারাপ। এই বলে বাচ্চা ছেলেটা আবারও কেঁদে ফেললো, ফোঁপাতে ফোঁপাতে বলল, কি দরকার ছিল আমার জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট করার? আমি তো এমনি অসুস্থ ছিলাম, আগে হোক পরে হোক মরে তো যেতামই। কেন আমাকে বাঁচানোর জন্য তুমি তোমার কিডনি দিলে বুবু? কেন দিলে? এখন যে আমার খুব কষ্ট হচ্ছে, বারবার মনে হচ্ছে আমি আমার বুবুর সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছি, তাকেও আমার মতো অসুস্থ বানিয়ে ফেলেছি। এখন কি হবে বুবু? কিভাবে আমি নিজেকে বোঝাবো? মিথি আর থাকতে পারল না, কাঁদতে শুরু করলো। খুব কাঁদলো দুই ভাই বোন। তাদের সাথে পাল্লা দিয়ে তাদের মা বাবাও কাঁদলো, কিন্তু তাদের এই কান্না তাদের কষ্টটাকে বাড়াতে পারল না। কারণ এই কান্না তাদের ভালোবাসার প্রতীক, তাদের ভালোবাসার অঙ্গীকার। এই কান্নাতে কষ্ট থাকে না, থাকে এক গাদা সুখ। আর সেই সুখেরই শেষ পরিণতি হয় একটা সুখী পরিবার। রাত 1টা, ভাইকে ঘুম পাড়িয়ে আস্তে করে বিছানায় শুলো মিথি। সেটা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অনেক বুঝিয়েছে, সবাই মিলে বুঝিয়েছে, কিন্তু সে যে কতটুকু বুঝেছে একমাত্র সেই জানে। সব সময় সব কিছু মেনে নেওয়া যায় না, কষ্ট হয়, বুক কেঁপে ওঠে, যন্ত্রণায় কাতরাতে হয়, তাও এক পর্যায়ে মেনে নেওয়া লাগে। জীবনের এই মেনে নেওয়া সত্যগুলো মানুষকে প্রচণ্ড পীড়া দেয়। এখন তেমনই এক পীড়ায় এই ছোট্ট মাহিটাও ভুগছে। ভাবতে ভাবতে এক পর্যায়ে ঘুমিয়ে যায় মিথি। সেই ঘুম ভাঙে পরদিন সকাল 10টায়। ঘুম থেকে উঠে বসে দেখলো মাহি তার রুমে নেই। চোখ কচলাতে কচলাতে বাইরে বের হলো সে। ধীর পায়ে এগিয়ে গেল লিভিং রুমের দিকে। রুমের ভেতরে ঢুকে এসে থমকে যায়। সোফার উপর নৈরিতকে বর্ষারত অবস্থায় দেখে প্রথমে সে প্রচণ্ড অবাক হলেও তারপর তার মনে পড়ে যে নৈরিত কাল বলেছিল সে আজকে তাকে নিয়ে কোচিংয়ে যাবে, এই জন্যই হয়তো সে এসেছে। মিথি এবার বোকা বোকা হাসি দিয়ে একবার তার বাবার দিকে আর একবার নৈরিতের দিকে তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। রুমে গিয়েই তার মনে পড়ল সে এমন খেচ্ছে যে নৈরিতের সামনে চলে গিয়েছে। উফ, কি বিরক্তকর ব্যাপার।
ফ্রেশ হয়ে এসে নাস্তা করতে বসলো মিথি। আতাউর সাহেব জোর করে নৈরিতকেও টেবিলে বসালেন। যদিও নৈরিত বরাবরের মতোই বলে চলেছে সে খেয়ে এসেছে, এখন কিচ্ছু খেতে পারবে না সে। পেটে এক ফোঁটাও জায়গা নেই। কিন্তু শ্বশুর শাশুড়ি কি আর সেসব শোনার মানুষ? ওনারা জোর করে হলেও নৈরিতকে কিছু খাওয়াবেন। হলেও তাই। বেচারা নৈরিত কিছু বলতে না পেরে পেট ভরা থাকা সত্ত্বেও তাকে এক গাদা নাস্তা করে উঠতে হলো। কি আর করার, জামাই আদর বলে কথা। মিতি তার খাবার আস্তে আস্তে শেষ করলো। নৈরিতকে দেখে গেল ফাঁকে ফাঁকে, তাই ফর্মাল কেটা মারাত্মক লাগছে তাকে। মিথি তপ্ত শ্বাস নিয়ে মনে মনে বলল, আহা, এই সুন্দর পুরুষ মানুষটা একান্তই আমার। খাওয়া শেষ করে মিতিকে তৈরি হতে বলে নৈরিত বাসার বাইরে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তার সাথে মাহিও আছে। মাহির মন খারাপ, নৈরিত জানে সেই কারণ। আতাউর সাহেব তাকে সব বলেছেন, তাই মাহির মন ভালো করার জন্য তাকেও সাথে নিয়ে নৈরিত বেরিয়েছে। নৈরিত মাহিকে নিয়ে গাড়ির ভেতরে বসালো। মাহি চুপচাপ বসে রইল। নৈরিত প্রসন্ন হেসে বলল, এত রাগ করলে হয় বলো তো? তুমি না এখন বড় হয়েছ? বড়রা কি এইভাবে রাগ করে মুখ ফুলিয়ে বসে থাকে? থাকে না তো। বড়রা সব কিছু বোঝে, তারা সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে, কখনো কষ্ট পেয়ে ভেঙে পড়ে না। আর তুমি তো হলে একজন সাহসী যোদ্ধা, যে কিনা তার জীবন যুদ্ধে জয়লাভ করেছে। তোমার মতো এমন সাহসী যোদ্ধার কি এমন হেরে যাওয়া মানায়? বি চল ম্যান, এত ডিপ্রেসড হওয়ার মতো কিছু হয়নি, বুঝলে? মাহি নৈরিতের দিকে তাকালো। শুকনো তার চোখ মুখ। ক্ষীণ কণ্ঠস্বরে সে নৈরিতকে বলল, তুমিও বুবুকে আটকাতে পারলে না ভাইয়া? নৈরিত কিছুক্ষণ চুপ করে দীর্ঘশ্বাস ফেললে বলে, প্রত্যেকটা মানুষকে না পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয়। সেই সময়ে তোমার বুবু ভয়ানক একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমাদের কারো ক্ষমতা ছিল না তাকে আটকানোর। সে কি বলেছিল জানো? বলেছিল তুমি নাকি তার প্রাণ, তুমি যদি না বাঁচো তবে সেও বাঁচতে পারবে না। সে তো নিজেকে বাঁচিয়েছে, তোমাকে না। তাহলে তুমি এত কষ্ট পাচ্ছ কেন? নিজেকে বাঁচানোর অধিকারটা তো প্রত্যেকটা মানুষেরই আছে, তাই না? মাহি কাঁদো কাঁদো মুখে মাথা নাড়ল। কিছু একটা হয়তো বুঝছে সে। বাচ্চা মন, আকাশ হতে তো সময় নিবে। মাহি অনেকক্ষণ চুপচাপ বসে থেকে বলল, বুবু আমার সাথে অন্যায় করেছে, সে অন্যায়ের শাস্তি আমি বুবুকে দেবই। ভাইয়া, আমার সেই জন্য তোমার সাহায্যের প্রয়োজন। নৈরিত খানিক অবাক হয়ে বলল, কি শাস্তি দিবে? মাহি নৈরিতকে সবকিছু বুঝিয়ে বলে। অনেক বেশি চমকে ওঠে নৈরিত, তার সাথে অবাকও হয় খুব। প্রথমে রাজি হতে না চাইলেও পরে মাহি জোরাজুরিতে বাধ্য হয় সে রাজি হতে। তবে শর্ত রাখে তার মা বাবাকেও তার এই বিষয়টা জানাতে হবে। কালো রঙের এক থ্রি পিস পরেছে মিথি, চুলগুলো বেনি করা, চোখ মুখে একরাশ শুভ্রতা। সাধারণের মধ্যে অসাধারণ লাগালা বলে একটা ব্যাপার আছে না? মিথিকে দেখেও তাই মনে হচ্ছে। নৈরিত চোখ নামালো। বেশি তাকালে নজর লেগে যেতে পারে, তাই যে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলিয়ে পড়ল, গাড়িতে বসো। মিথি পেছনের সিটে মাহির সাথে বসলো। ড্রাইভিং সিটে নৈরিত বসা। লুকিং গ্লাস দিয়ে সে একবার বিরক্ত চোখে মিথির দিকে তাকালো, কিন্তু মিথির দৃষ্টিতে পড়ল না সে বিরক্ত চোখ জোড়া। সে আরাম করেই বসলো। নৈরিত গাড়ি স্টার্ট করলো। কোচিং সেন্টারটা বেশি দূর না, 15 মিনিটের রাস্তা। দুতলা বিল্ডিংটাতে প্রথম তলাতে অফিস আর দ্বিতীয় তলায় ক্লাস। মিথি আর মাহিকে নিয়ে নৈরিত প্রথমে অফিস রুমে ঢুকে। সেখানে গিয়ে এই কোচিংয়ের প্রধান মালিকের সঙ্গে কথা বলে। নৈরিতের তার কথাবার্তা পছন্দ হলো। সেখানকার পরিবেশও ভালো। সব কথাবার্তা শেষে একজন স্যার তাদের নিয়ে দুতলায় গেলেন ক্লাস দেখানোর জন্য। ক্লাসগুলোও পছন্দ হলো তাদের। মিথিকে নিয়ে তার ক্লাসের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। পরিচয় করানোর শেষে স্যার মিথিকে বলল, যাও ওই বেঞ্চটাতে গিয়ে বসো। মিথি চুপসানো মুখে নৈরিতের দিকে তাকায়। নৈরিত ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? মিথি আস্তে করে নৈরিতকে বলে, কাল থেকে ক্লাস করি। নৈরিত ভ্রু কুঁচকে ফেলল, বলল, কেন? আজকে ক্লাস করলে কি সমস্যা? মিথি কাঁদো কাঁদো মুখে বলল, না না না, আজকে না প্লিজ, কালকে থেকে ক্লাস করব প্লিজ। নৈরিত দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়ে জীবনেও শুধরাবে না। নৈরিত তখন সে টিচারকে বলল, স্যার আজ থাক, কাল থেকে প্রতিদিনও ক্লাস করতে আসবে। আর হ্যাঁ, যদিও কোনোরূপ ফাঁকিবাজি করে তবে সঙ্গে সঙ্গে আমাকে বলবেন, বাকি ব্যবস্থা আমি করব। মিথির পছন্দ হয়নি নৈরিতের কথাটা। সে মুখ বাঁকিয়ে অন্যদিকে ঘুরে তাকালো। টিচার জবাবে বললেন,
ঠিক আছে, সমস্যা নেই, কাল থেকে ক্লাস করুক। আচ্ছা স্যার, আজ তাহলে আসি। কোচিং সেন্টার থেকে বেরিয়ে বাইরে দাঁড়ায় মিথি আর মাহি। নৈরি তখন পার্কিং লট থেকে গাড়িটা আনতে চায়। মিথি এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে আশেপাশে কি কি আছে। মাহিকেও খেয়াল করছে বারবার। ছেলেটা তখন থেকেই কি যেন ভাবছে। মিথি ঠোঁট উল্টে কিছুক্ষণ মাহির দিকে তাকিয়ে থেকে যেই না তাকে বলতে যাবে কি হয়েছে, তার আগে সাঁ করে একটা বাইক এসে তাদের পাঠাবে। মিথি ভয় পেয়ে খানিকটা পিছিয়ে যায়। মনে হচ্ছিল যেন বাইকটা তার গায়ে উঠে যাবে। মিথি বেশ রেগে যায়। বাইকের মালিকের দিকে তাকিয়ে বজ্র কণ্ঠে বলে, এই যে মিস্টার, চোখে দেখেন না নাকি? আর একটু হলেই তো বাইকটা গায়ে তুলে দিতেন। অদ্ভুতভাবে বাইকের ছেলেটা তাকে পাত্তাই দিল না। সে বাইক থেকে নেমে বাইকের চাবিটা সুন্দর করে পকেটে পুরেও কোচিং সেন্টারের দিকে পা পারল। মিথি আশ্চর্য, কত বড় বেয়াদব ছেলে। রাগে শরীর রিরি করে উঠে তার। মিথি ঘুরে তার বাইকটার দিকে তাকালো। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। একে তো প্রথমে ফাতরামি করেছে, তার ওপর আবার বেয়াদবি। এত সহজে ব্যাটাকে ছেড়ে দিলে চলবে না। মিথির মাথায় এক শয়তানি বুদ্ধি এলো। সে এগিয়ে গিয়ে বাইকের চাকার সামনে হাঁটু ভাঁজ করে বসলো। চাকায় হাওয়া ঢুকানো স্কুটাতে হাত দিতেই পেছন থেকে নৈরিত কড়া গলায় বলে উঠল, এই মেয়ে কি করছো? মিথি ভড়কে যায়। অপ্রস্তুত হেসে পেছন ফিরে তাকিয়ে বলে, এই স্ক্রুটা খুলছিলাম। নৈরিত ভ্রু কুঁচকে বলল, এটা কেন খুলছো? এটা খুললে তো চাকার হাওয়া বেরিয়ে যাবে। মিথি দাঁত কেলিয়ে হেসে বলল, আমিও তো এটাই চাই, এই ফাজিল বেয়াদ্দব ছেলের বাইকের সব হাওয়া বেরিয়ে যাক। পারলে তো এরও সব হাওয়া বের করে ফেলতাম। মিথির কথার আগামাথা বুঝে উঠতে পারল না নৈরিত। সে মাহির দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করলো কি হয়েছে। মাহি তখন তাকে সবকিছু খুলে বলে। নৈরু তো এবার রেগে যায়, চেঁচিয়ে উঠে বলে, ছেলেটা কোথায় গিয়েছে? চলো আমার সাথে, আমি ওর বেয়াদবি এক্ষুনি বের করছি। মিথি ড্যাব ড্যাব করে নৈরিতের দিকে তাকায়। নৈরি তো তাকে নিয়ে বেশ পজিটিভ। মিথি সবকিছু ভুলে লাফিয়ে উঠে দাঁড়ায়। খুশি খুশি মনে বলে, ওকে পেয়ে কি করবেন? হিরোদের মতো ধুমধাম ফাইটিং করবেন নাকি? নৈরি চোখ মুখে বিরক্ততে কুঁচকে ফেলে। তেতো কণ্ঠে বলে, পাগল নাকি? আমি অযথা কোনো ছেলেকে মারতে কেন যাব? ও একটা মেয়ের সাথে বেয়াদবি করেছে, তাই বলে কি ওকে মেরে ধরে ওর ভুল ধরিয়ে দিতে হবে নাকি? মুখে বলেও বোঝানো যায়। আর সবচেয়ে বড় কথা হলো, আমি কোনো হিরো না যে কথার আগে হাত চলবে বেশি। মিথি রাগে ক্ষোভে অন্যদিকে মুখ ঘুরিয়ে মিনমিনিয়ে বলে, আমার বেলায় তো খুব হাত চলতো, কিছু থেকে কিছু বললেই ঠাস ঠাস। এখন আসছে ঢং করতে। নৈরিত ভ্রু উঁচিয়ে পড়ল। কিছু বললে নাকি? মিথি বিরক্ত ভরা হাসি দিয়ে বলল, জি, বললাম আপনাকে আর কষ্ট করতে হবে না। ওই ছেলেকে খুঁজে এনে বসে বসে লেকচার না দিলেও হবে, এমনিতেও ও বুঝে যাবে। তার চেয়ে বরং আপনি আমাকে আর মাহিকে কোথাও ঘুরতে নিয়ে যান, সেটাই আপনার জন্য ভালো হবে। নৈরিত ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু ছেলেটার সাথে তো কথা বলা প্রয়োজন। মিথি এবার রেগে যায়, বলে, না, কোনো প্রয়োজন নেই। আর আমি ওই ছেলেটাকে এখন চিনবও না। হেলমেট পরা ছিল, চেহারা দেখিনি, তাই এখন অযথা এত ঝামেলা করার দরকার নেই। চলুন। নৈরিত আর কিছু বলে না। মিথি আর মাহি গাড়িতে গিয়ে বসলে সে গাড়ি স্টার্ট দেয়। গাড়িটা সোজা গিয়ে থামে মিথিদের বাড়ির সামনে। মিথি জানালা দিয়ে বাইরে তাকিয়ে অবাক হয়ে পড়ল, ও মা, এটা তো আমাদের বাড়ি। এই আপনাকে বললাম আমাদের নিয়ে ঘুরতে যেতে, আপনি বাড়িতে কেন নিয়ে এলেন? নৈরির সিট বেল্টটা খুলে পেছন দিকে তাকালো। মিথি ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে আছে। নৈরি ঠোঁট ছাড়িয়ে হেসে বলে, আমি অফিস থেকে বসকে বলে এসেছি আমার এখন ফিরতে হবে। দুপুরের পর একটা মিটিং আছে, তোমাদের নিয়ে ঘুরতে যাওয়া এখন আমার পক্ষে পসিবল না। অন্যদিন না হয় নিয়ে যাব। মিথি মুখ কালো করে ফেলল। আষাঢ়ে কালো মেঘ নিমেষেই ঢেকে গেল তার চোখ মুখ। নৈরিতের সাথে কোনো প্রকার কথা না বলে সে মাহিকে নিয়ে গাড়ি থেকে নেমে সোজা বাসায় চলে গেল। নৈরিত গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। সে জানে মিথি যতই রাগ দেখাক না কেন, সে ঠিক এখন তার রুমে গিয়ে বারান্দা থেকে লুকিয়ে লুকিয়ে তাকে দেখবে। সবসময় এমন করে এসেছে, আজও তাই করে। মিথি যতই পর্দার আড়ালে নিজেকে লুকাক না কেন, নৈরিত তাকে ঠিকই দেখে ফেলে। এখনও তাই। মিথিকে দেখে মুচকি হেসে নৈরিত তার গাড়ি স্টার্ট করে। তারপর ছুটে যায় তার অফিসের উদ্দেশ্যে। বিকেলের দিকে কমলা রঙের সূর্যটা ঠিক মিথির বারান্দা বরাবর। মিথি তখন সেখানে এক কোণে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে মগ্ন।
রাস্তার ধারে বড় বড় 2 পিলারের তারের উপর দুটো কাক বসা। অযথায় কাক দুটো কাকা করে চলেছে। তাদের নিচে একজন ভিক্ষুক বসা, তার দুটো পা নেই। হাত দুটো বাড়িয়ে পথচারীদের কাছ থেকে ভিক্ষা খুঁজছেন। কেউ কেউ 2-5 টাকা দিচ্ছে, তো কেউ কেউ আবার তাকে ইগনোর করে চলে যাচ্ছে। মিথি তাকিয়ে তাকিয়ে এসব দেখছে, কোনো কারণ ছাড়াই এসব দেখছে। তার হঠাৎ এখন সেই বাইকে ছেলেটার কথা মনে পড়েছে। সেটা অদ্ভুত, কেমন যেন ব্যবহার তার। মুখটাও দেখতে পেল না। ছেলেটা কি এই কোচিংয়েই পড়ে? তাহলে তো আবারও তার সাথে দেখা হতে পারে। মিথি এক পর্যায়ে বিরক্ত হয়। এই ছেলেটাকে নিয়ে হঠাৎ কেন সে ভাবছে? আর এই ছেলেটাকে নিয়ে ভাবতে গেলেই তার সিফাতের কথা কেন মনে পড়ে যাচ্ছে? আশ্চর্য। মিথির ভালো লাগছিল না, তাই সে নেহাকে কল দেয়, কিন্তু তার নাম্বার বিজি। মিথির কেন যেন মন বলছে মেয়েটা লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। আর এই প্রেমটা ইদানিং শুরু হয়েছে। আগে কখনো এই মেয়ের নাম্বার সেইভাবে বিজি পাওয়া যেত না, কিন্তু এখন যখনই ফোন দিচ্ছে তখনই বিজি। কার সাথে এত কথা বলে? মিথি ছাড়া তো সে আর কারোর সাথে এত কথা বলে না। তবে মিথির ভাবনার সুতো কাটলো তার ফোনে রিংটোনের শব্দে। তাকে দেখলো নেহা। কলটা রিসিভ করে মিথি প্রথমে তাকে ইচ্ছা মতো ভাষণ দিল। নেহা চুপচাপ সব শুনে গেল। স্বাভাবিক, তার উপর রাগ হওয়াটাই এখন স্বাভাবিক। নেহা শান্ত কণ্ঠে বলল, আমাকে তো কিছু বলতে দিবি দোস্ত। মিথি তেতে আরো জ্বলে উঠল, বলল, ওই কে তোর দোস্ত? তোর কোনো দোস্ত নেই, আমি তোর দোস্ত না। আজকে থেকে তোর আর আমার পথ আলাদা। খবরদার যদি আমাকে কোনো কল দিয়েছিস, তোর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। ফিনিশড, টোটালি ফিনিশড। রাগি সে ফোঁস ফোঁস করছে। নেহা ছোট্ট একটা ঢোক গিলে বলল, আলাবু বেবি প্লিজ, বাবু আমার রাগ করে না। আমি সব বলছি তো তোমায়, একটু শান্ত হয়ে সব কিছু শোনো প্লিজ। মিথি দাঁতে দাঁত চেপে বলল, কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? এই যে তুমি আমার সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করছো, এটাই বলবে তো? আমি জানি সবকিছু, তোমার আর কষ্ট করে বলতে হবে না। নেহা জোরে নিঃশ্বাস নিল, বলল, তুই কি করে জানলি? ব্যাস হয়ে গেল। তারপর আর কি, যত প্রকারের ঝড় আছে সব বয়ে গেল ফোনের ভেতর দিয়ে। বেচারি নেহা প্রেম করে যেন মহা বিপদে পড়েছে সে। মিথির এক গাদা গালি গালাজ হজম করলেও নীরবে। তাও মিথি একটু শান্তি পাক পেল। অনেক কিছু বলে মিথি একটু দম নিল। তারপর গম্ভীর সুরে বলল, ছেলেটাকে? নেহা কাচুমাচু করতে করতে বলল, পরে বলি। মিথি কর্কশ গলায় বলল, না পরে কেন, এক্ষুনি বল। কোথায়? না আসলে ও বলেছে এখনই যেন আমি কাউকে ওর ব্যাপারে না বলি। ও নাকি কিছুদিন পর নিজ থেকে এসে সবার সাথে কথা বলবে, তার আগে ওর পরিচয় কাউকে দিতে বারণ করেছে। মিথি চেঁচিয়ে উঠল। নেহা চোখ বুজে ফেলল। মিথি রাগ দেখিয়ে বলল, কার কোন প্রধানমন্ত্রী উনি যে ওনার পরিচয় জানতে আমাদের এত অপেক্ষা করতে হবে? কে এই ছেলে বল? কোথায় থাকে? পড়াশোনা করে নাকি চাকরি? বাবা মা কি করেন? ছেলে দেখতে কেমন? খুব সুন্দর নাকি মোটামুটি? মিথির এত প্রশ্নে তোড়ে নেহা অনেক বিরক্ত হলো, কিন্তু সেটা প্রকাশ করল না। মিথির এই আচরণ স্বাভাবিক। আর যদি সেও মিথির জায়গা থাকতো তবে সেও এমনি করতো। নেহা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এত হাইপার হচ্ছিস কেন? বলেছি তো সব বলবো তোকে, আমাকে কিছুদিন সময় দে প্লিজ। কথাটা একেবারেই পছন্দ হলো না মিথি। একে তো এই মেয়ে এতদিন তার থেকে লুকিয়ে লুকিয়ে প্রেম করে গিয়েছে, এখন আবার বলছে তার আরও সময় লাগবে। সে এখনই তার প্রেমিক পুরুষের পরিচয় তাকে দিতে পারবে না। কত বড় মাপের বেয়াদব মেয়ে! এই মেয়েকে তো এক্ষুনি ফাঁসিতে চড়ানো দরকার। মিথির রাগ কমল না। সে খানিক চুপ থেকে বলল, তাহলে তুই কিছু বলবি না, তাই তো? নেহার যদিও কষ্ট হচ্ছিল, তাও সে বলল, না রে দোস্ত। মিথি আর কথা বাড়ল না। প্রচণ্ড অভিমান নিয়ে ফট করে কলটা কেটে দিল। মুখ ভার হলো তার। আজ পর্যন্ত সে একটা সুতোও নেহার কাছ থেকে লুকায়নি, অথচ নেহা কি সহজেই সব কিছু তার থেকে লুকিয়ে গেছে। ইনফ্যাক্ট এখনও তাকে কিছু বলছে না। অদ্ভুত। বন্ধুতে এসে হানা দিল অভিমানের বীজ। মিথি কষ্ট পেয়েছে, খুব কান্না পেয়ে যাচ্ছিল। কি করে নেহা তাকে এত কিছু না বলে থাকলো? কি করে? মিথি ফোনটা সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেয়, যেন নেহা তাকে আর কল দিয়ে বিরক্ত করতে না পারে। ও থাক ওর বয়ফ্রেন্ডকে নিয়ে। মিথিও আর কিচ্ছু বলবে না, আর কোনো কথা বলবে না, কারোর সাথে কথা বলবে না। মিথি রুমে গিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। এক পর্যায়ে ঘুমিয়েও গেল সে।
জল ছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকেট আপ পুলিশ বিটনুনার চুরমুড়ে গল্প বল বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মার জোরে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে ফুট কড়াই অ্যান্টেনা হাত চিঠি হাফ প্যাডেল আয়না আর জলপরি গল্প বল বন্ধু চল সাপ লুডো চিত্রহার লোডশেডিং শুকতারা পাঁচশিকে দুঃখদের গল্প বল বন্ধু চল